আমি ওই কোম্পানির কাছ থেকে আজকে পর্যন্ত 23,500 টাকা পাই। মেলে লিখবেন যে আপনি আপনার পার্সোনাল রিজনে জব ছাড়ছেন। ঠিক আছে, আপনি যদি না পারেন আপনি চাকরি করেন না বা রিজাইন দিয়ে দেন। বাংলাদেশের অর্থনীতি এখন আর কৃষি ও শিল্প খাতের মধ্যে আটকে নেই। সময়ের সাথে সাথে বিস্তৃত হয়েছে কর্পোরেট খাত। ই কমার্স, আইটি, টেলিকম, রিয়েল এস্টেট সেক্টরে কাজ করছেন লক্ষ লক্ষ বেসরকারি চাকুরিজীবী। এই চাকুরিজীবীদের কর্মজীবন অনেকের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এর বিপরীত। হোয়াইট কলার জব নামক ছদ্ম আভিজাত্যের চক্রে আটকে আছেন বাংলাদেশের কর্পোরেট খাতের কর্মীরা। মাননীয় স্পিকার, গতকাল আমি একটি ফোন কল পেয়েছি। একজন মা আমাকে ফোন করেছেন। উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন। উনি কাঁদছিলেন। উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম। আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরিদের সাথে করা হয়। তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের হিসাব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 2,24,033টি প্রাইভেট কোম্পানি, 66,319টি পার্টনারশিপ ফার্ম এবং 2,880টি পাবলিক কোম্পানি রয়েছে। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর বিশাল একটি অংশ এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন। কর্মক্ষেত্রে তারা কি কি সংকট বা সমস্যার মুখোমুখি হচ্ছেন সেসব নিয়ে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে 19,125টি নিবন্ধিত প্রতিষ্ঠান এবং 8,899টি অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে। মন্ত্রণালয়ের কাছে পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিকদের সংখ্যা থাকলেও কর্পোরেট খাতে ঠিক কতজন চাকুরিজীবী কাজ করেন সে বিষয়ে কোনো তথ্য নেই। সরকারি হিসেবে এই চাকুরিজীবীরা অনেকটাই অদৃশ্য। টিমসে মেসেজ করে যে কনফারেন্স রুমে আসেন, আপনার সাথে মিটিং আছে। তো আমি ওকে ঠিক আছে, আমি ভাবছি মনে হয় কাজের কোনো মিটিং হবে, নতুন কাজ আসছে হয়তো। যার পরে আমাকে বলতেছে যে ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে আপনার সাথে আর কন্টিনিউ করবে না। একটা পর্যায়ে চাপে আমি স্বীকার করলাম, ঠিক আছে ম্যানেজমেন্ট যেহেতু ডিসিশন নিয়েছে আমার সাথে কন্টিনিউ করবে না, আমি তো আর জোর করে এখানে থাকতে পারবো না, আমি রিজাইন দিব। তারপর আমাকে বললো যে আপনি ইমেলে লিখবেন যে আপনি আপনার পার্সোনাল রিজনে জব ছাড়ছেন। উনি যে আমাকে যখন নিছে, ওনাকে আমি বলছি স্যার কোনো এগ্রিমেন্ট পেপার কিংবা কোনো কিছু কি, তো উনি হেসে দিয়ে বললো যে দেখো তোমার সাথে আমি মনে করি না এগুলো ম্যান্ডেটরি হচ্ছে, আমরাই তো। প্রথম মাসেই লাগলো যখন খটকা, যখন সে আমাকে প্রথম মাসে 12 তারিখ হয়ে গেছে, সে আমাকে স্যালারি দেন, স্যালারি দিল কিন্তু 2বারে স্যালারি দিছে। পরের মাসে আমার স্যালারি গেছে 3বারে। আমি ওই কোম্পানির কাছ থেকে আমি আজকে পর্যন্ত 23,500 টাকা পাই। 23,500 টাকা থেকে 23 পয়সাও দেয় না। সেলসে যারা চাকরি করে তাদের আসলে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে না। অফিসে সকালে ঢোকার টাইম থাকে, রাত্র 9টা, 10টা, 11টা এরকমও কাজ করতে হয়। আবার অনেক সময় শুক্রবার দিন ম্যান্ডেটরি ভিজিট রাখে কিছু কিছু কোম্পানি। নানা সমস্যা ও অভিযোগ থাকলেও এ খাতের কর্মীরা সাধারণত এসব নিয়ে মুখ খুলতে ভয় পান। নেত্র নিউজ এরকম 30 জনেরও বেশি চাকুরিজীবীর সঙ্গে যোগাযোগ করেছে। তারা প্রত্যেকেই পরিচয় গোপন রাখার শর্তে আমাদের সাথে কথা বলেছেন। চাকুরির নিরাপত্তাহীনতা, অতিরিক্ত কাজের চাপ, বিলম্বিত বেতন, এমনকি নিয়োগপত্র ছাড়াই কাজ করে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে কর্পোরেট খাতে যুক্ত আছেন এরকম বহু কর্মী। এসব বিষয়ে দেশের শ্রম আইন কি বলছে? বাংলাদেশ শ্রম আইনের 5 নম্বর ধারা অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়া কর্মী নিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের 100 ও 108 নম্বর ধারা বলছে সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করালে প্রতি ঘন্টার জন্য সাধারণ মজুরির দ্বিগুণ হারে ওভারটাইম ভাতা দিতে হবে। মাস শেষ হয়ে যাওয়ার 7 কর্মদিবসের মধ্যে পাওনা বেতন বুঝিয়ে দেওয়ার বাধ্যবাধকতা আছে 123 নম্বর ধারায়। 26 নম্বর ধারায় আছে আকস্মিক চাকরিচ্যুতির বিরুদ্ধে সুরক্ষা। লেবার লয়ের কোনো আইন যদি ভায়োলেশন হয় সেক্ষেত্রে বাংলাদেশের ডিআইএফই লেবার ডিপার্টমেন্টে, এটা প্রতিটি জেলাতেই আছে, সেখানে সে কমপ্লেন করতে পারে। কিংবা যদি তার কোনো রাইটস ভায়োলেট হয়
এটার প্রথম সিস্টেম হলো এটা প্রথমে কোম্পানিকে আগে জানাতে হবে। কোম্পানি যদি এই ব্যাপারে কোনো ডিসিশন না দিতে পারে, পরবর্তীতে তাকে লেবার আদালতে মামলা করার অপশন রয়েছে। কাজের ক্ষেত্রে আমি অভিযোগটা করব কার কাছে? করলে হয়তো দেখা যাবে যে আমাকে এক কথাই এইচআর বলে দেবে, ঠিক আছে আপনি যদি না পারেন আপনি চাকরি করেন না বা রিজাইন দিয়ে দেন। এই জায়গাগুলো নিয়ে আসলে আমি কাকে বলবো, কোথায় বলবো, এটাও হচ্ছে যেমন একটা দূরের রাস্তা, এখানে যাওয়াটা এত সহজ না। এবং আমরা যে ছোট এন্ট্রি লেভেলের যারা আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট চাকরিতে নতুন জয়েন করি, তাদের ওই রকম আসলে এত বড় বড় জায়ান্ট কোম্পানির বিরুদ্ধে এগেনস্টে গিয়ে ফাইট দেওয়ার মতো ক্যাপাসিটিও থাকে না। আমি যে কারো কাছে বলবো, কোম্পানির অন্য কারো কাছে বলবো, কোম্পানি তো উনি ছাড়া, উনি তো বস। এখন ওনার বিচার কার কাছে দিব? কোনো সংগঠন, কোনো আইনের কাছে যাব এই টাকার জন্য? আমার না আবার কোনো ক্ষতি করে? বেসরকারি খাতে চাকরির নিয়োগটা এমনভাবে করা হয়, একজন লোক ওই অবস্থায় যাওয়ার আগেই তাকে চাকরিচ্যুত করে দেওয়া হয়। আর চাকরিচ্যুত করার পরে একজন কর্মচারীর পক্ষে আইনি লড়াই করে আবার ফিরে আসা, এটা ওই পর্যন্ত ধৈর্য ধরার সম্ভব হয় না। এটা বড় বড় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হয়তো করতে পারে, যাদের মোটা অঙ্কের বেতন টেতন আছে। এটা শ্রমিকরা কিন্তু রাস্তায় প্রোটেস্ট করতে পারতেছে, রাস্তা বন্ধ করে ফেলতেছে, তাদের শ্রমিক ইউনিয়ন আছে, সংগঠন আছে। বাট যারা আমরা শিক্ষিত তথাকথিত দেশে, আমরা না পারতেছি রাস্তায় নেমে আন্দোলন করতে, না পারতেছি সঠিক জায়গায় আমাদের সঠিক কষ্টের কথাটা বলতে। বাংলাদেশের কর্পোরেট খাতের চাকুরিজীবীরা মনে করেন তাদের জন্য কোনো আইনি সুরক্ষা নেই তাদের স্বার্থ দেখভাল করার মতো সংগঠনও। যেহেতু সে নিজেই ধরে নিচ্ছে যে তার কোনো আইনি সুরক্ষা নেই এবং তার সংগঠন নেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগ বাইরে থেকে নেওয়া দরকার সেখানে ঘাটতি আছে। অর্থাৎ সবসময় যেটা হয় সেটা হচ্ছে জাতীয় শ্রমিক আন্দোলন এদেরকে সংগঠিত করার চেষ্টা করে। আন্তর্জাতিক অনেক সংগঠন আছে যারা বাংলাদেশে খুব বেশি নেই। আমাদের দেশে যে আইনটা রয়েছে, এখানে সেকশন 2 সাবসেকশন 65-এ ওয়ার্কারের একটা ডেফিনেশন দেওয়া থাকে। স্কিল্ড, আনস্কিল্ড, টেকনিক্যাল, ক্লারিক্যাল পজিশনে যারা থাকে সবাইকেই ওয়ার্কার ধরা হয়। যারা ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ নেচারের জবগুলোতে থাকে তাদেরকে নন ওয়ার্কার বলা হয়, তাদেরকে ওয়ার্কার বলা হয় না। বেশিরভাগ আপনার এমপ্লয়াররা বলে থাকে যে আপনারা নন ওয়ার্কার, আর নন ওয়ার্কার বললে তাহলে আর বাংলাদেশ লেবার অ্যাক্টের কোনো বেনিফিট সে পাবে না। আর এইটা নিয়েই আপনার সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি, সবচেয়ে বেশি ডিসপিউটটা হয়ে থাকে। আমার যে অ্যাডভাইস হলো যে লেবার অ্যাক্টে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে, কোর্টে এটা ডিসাইড করবে যে সে ওয়ার্কার কি নন ওয়ার্কার। এখানে ডেজিগনেশন কোনো ম্যাটার করে না, তার রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিসগুলো দেখতে হবে। কোনো প্রতিষ্ঠান শ্রম আইনের বাইরে না। প্রত্যেক কারখানা এবং প্রতিষ্ঠান, যারা কারখানা এবং প্রতিষ্ঠানের সংজ্ঞায় পড়েছে তারা শ্রম আইনের মধ্যে। এর মধ্যে টেলিকম কোম্পানি, ব্যাংক, বিমা, কর্পোরেট হাউস, আপনার ট্রাভেল এজেন্সি, সবাই শ্রম আইন, দোকান, এরা সবাই শ্রম আইনের আন্ডারে। কিন্তু ওই প্রতিষ্ঠানের মধ্যেই বিভাজনটা করা হয়, সেই বিভাজনের কারণে শ্রম আইনের আওতায় না বলে ধরে নেওয়া হয়। কিন্তু একজন কর্মকর্তাকে যখন কৃত্রিম পদবি দিয়ে তার এই আইনি সুরক্ষা থেকে বাদ দেওয়া হয়, তখন সেটা একটা বিভ্রান্তি। আসলে একটা গ্রে এরিয়া তৈরি করা হয়েছে। আইনে গ্রে এরিয়া খুব নেই, কারণ আইনে মালিকের যে সংজ্ঞা এবং শ্রমিকের যে সংজ্ঞা, তাতে করে যিনি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত না তারা সবাই শ্রমিক এবং তারা সবাই শ্রম আইনের সুরক্ষার অধিকারী। কিন্তু এটা বিভিন্নভাবে যেটা করা হয় সেটা হচ্ছে পদগুলো এমনভাবে তৈরি করা হয় যে সে কর্মকর্তা, দেখা যায় নির্বাহী কর্মকর্তা, সহকারী নির্বাহী কর্মকর্তা, এমনকি ব্যাংকে ক্যাশিয়ারদেরকে বলা হয় ক্যাশ অফিসার। আইনের গ্রে এরিয়া বা অস্পষ্টতার সুযোগ নিতে ইদানিং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে পদ পদবীর নামও পরিবর্তন করা হচ্ছে। আগে যাদের ক্লার্ক বা অফিস স্টাফ বলা হতো তারাই এখন জুনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মতন গাল ভরা পদবিতে ভূষিত হচ্ছেন। যদিও তারা আদৌ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। একটি কৃত্রিম ব্যবস্থা তৈরি করা হয়েছে, পরিবেশ তৈরি করা হয়েছে এবং অনেক সময় এই কর্মচারীদেরকেও এই নিয়ে বিভ্রান্ত করা হয়। তাদেরকে এমন একটা পদবি দেওয়া হয়, তারাও খুব সন্তুষ্ট থাকে। আমি তো ক্লার্ক না, আমি হচ্ছি জুনিয়র অফিসার। কিন্তু এই সন্তুষ্টি যাতে তার জন্য একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকতে হয়, এটা তারা অনেক সময় মনে করে না। এদিকে বেসরকারি খাতে নিয়োগকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বলছে, ব্যবসার খরচ বেড়ে যাওয়া এবং বাড়তি প্রতিযোগিতার কারণে অনেক প্রতিষ্ঠান টিকে থাকতেই হিমশিম খাচ্ছে। আমাদের যখন পরিচালন ব্যয় বেড়ে যায় তখন আমাদের কোম্পানিগুলো অনেক সময় লসে চলে যায়। দের ইজ টু অপশন। একটা হলো যে আমার ওই কষ্টটা কমানো, তো কষ্ট কমানোর জন্য আমি তো বেতন কমাতে পারি না, দিনের শেষে আমার কর্মী ছাঁটাই করতে হয়, একটা উপায়।
আরেকটা যেটা হয় যে মানবিক কারণে কর্মী ছাঁটাই যখন অনেকে করে না, তখন তারা পুরো কোম্পানিটা এসে লসে পড়ে যায়। এন্ড অফ দ্য মান্থ তাদের যখন তাদের একটা রিপোর্টিংয়ের সময় থাকে, মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো থাকে, আমি জানি তাদের বাজেটিংয়ের সময় যখন থাকে, তখন তাদের কিছুটা এক্সেসিভ কাজ করতে হয়। এটা কিন্তু গ্লোবালি, মানে আপনি যদি যান, আপনি অফকোর্স যে নিউ ইয়র্কের আপনি যদি দেখেন যে এই যে বিজনেস স্ট্রিটগুলোতে মাসের শেষে দেখবেন সব লিমুজিন রাখা থাকে, কারণ ওরা কোম্পানিকে এইভাবে ডিল করে নেয় যে আমি রাত্রেবেলা 1টা পর্যন্ত কাজ করবো, আর আমি লিমুজিন দিয়ে দেন এনজয় করতে করতে বাসায় যাব। 2024 সালে গঠিত শ্রম সংস্কার কমিশনের রিপোর্টেও এই চাকরিজীবীদের সুরক্ষার দাবি দাওয়াগুলো অবহেলিতই রয়ে গেছে। বেসরকারি চাকরিজীবীদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও তাদের ক্ষেত্রে শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করার উপায় কি? এখানে হোয়াইট কালার এমপ্লয়ি আর হলো ব্লু কালার এমপ্লয়ি বলে কথা আছে। তো আমাদের দেশে যারা ম্যানেজার বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে কাজ করতেছে, ইভেন যারা সুপারভাইজার, তাদেরকে যদি আপনি নন ওয়ার্কার বলেন, তো তাদের সেই হোয়াইট কালার এমপ্লয়ীদের জন্য আলাদা একটা এমপ্লয়মেন্ট ল করা উচিত। তাদের সকল সুযোগ সুবিধা বেনিফিটসগুলো সেই আইনে বলা থাকতে পারে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবতই কাজ করেছি, কথা বলেছি। যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে যখনই কোনো আইন পরিবর্তন হয় বা বাস্তবায়নের প্রশ্ন থাকে, বিধিমালার ব্যবস্থা থাকে, তখন যারা আইন প্রণয়ন করেন তারা একটু প্রভাবিত হয়ে যায় এই ধরনের বিজনেস গ্রুপগুলোর কাছে। এটা এখন জাতীয় নীতি নির্ধারণের একটা অগ্রাধিকার হওয়া উচিত। সরকার যে সার্ভিসটা করতে চাচ্ছে, যদি সত্যিকারভাবে একটা অধিকার ভিত্তিক ভারসাম্যপূর্ণ সার্ভিস হয়, তো এখানে একটা অগ্রগতি। একটা সময় ছিল যখন ব্যক্তিখাত বাংলাদেশে বিকশিত হচ্ছিল, এই বিকশিত হওয়ার জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখন সময় অনেক আগে হওয়া উচিত ছিল, দেরি হয়ে গেছে। তারপরে এখন সবাইকে নিয়ে এইটা সম্পৃক্ত করেই কাজটা করতে হবে। আমরা কিন্তু যখন এই চাকরিটা নেওয়ার জন্য আসি, আমাদেরকে প্রপার প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। আমাদেরকে 10 জনের সাথে ফাইট দিয়ে ইন্টারভিউ ফেস করে, এক্সাম ফেস করে দেন আমাকে আসতে হয়। তাহলে কেন আমার একটা স্ট্রাকচার থাকবে না?